হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পাশাপাশি তোমরা যারা 6th সেমিস্টার পাশে পড়ছো, তোমাদের যে DSE B2 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটিরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈজ্ঞানিক বিপ্লব মানে সায়েন্টিফিক রিভলিউশন। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে, এবং এই আলোচনার শেষে এর যে উত্তর, সেই উত্তরটি তোমাদেরকে প্রোভাইড করব। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটি কথা বলবো, যে দেখো এই প্রশ্নটির যে উত্তর সেটি তো আমি এখন আলোচনা করবই, কিন্তু এই পেপারটির যে সাজেশন বা এই পেপারের আরো যে অন্যান্য গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নেবে, এবং তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকের এই প্রশ্নটি মানে সায়েন্টিফিক রিভলিউশন, তোমরা তোমাদের সিলেবাস বা পেপারে জানো যে অনেকগুলো বিপ্লবের বিষয় তোমাদের পড়তে হয়। মুদ্রণ বিপ্লব, সামরিক বিপ্লব, সেরকম বাণিজ্য বিপ্লব, পাশাপাশি সায়েন্টিফিক বা বিজ্ঞান বিপ্লব। তা বিপ্লব কথাটির মানে কি? অনেক কিছু পরিবর্তন। তা বিজ্ঞান বিপ্লবের অর্থ এটাই দাঁড়ায় যে বিজ্ঞানের ক্ষেত্রেও অনেক কিছু পরিবর্তন। যতটা সহজ বোঝা যাচ্ছে অতটা সহজ কিন্তু এই বিষয়টি নয়। এই বিষয়টির আলোচনা অনেকটা একটা তাত্ত্বিক ব্যাখ্যা, একটা থিওরিটিক্যাল কোশ্চেন। এই বিজ্ঞান বিপ্লব খুব মন দিয়ে না শুনলে এটা কিন্তু বুঝতে পারবে না। এই বিষয়টি তোমরা যারা ক্লাসে পড়ো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে বোঝা দরকার, না হলে কিন্তু এর যে উত্তর তোমরা মুখস্থ করতে তোমাদের কিন্তু একটু কষ্ট হবে। দেখো, এই ধরনের প্রশ্ন, এই যে বিজ্ঞান বিপ্লবের উপরে তোমরা অনেক চ্যানেল পাবে যেখানে একটা লিখিত নোটস হয়তো কম্পিউটার টাইপ করে তার ভিডিও করে সেটা দেখে দেখে বলে দিচ্ছে, তোমরা সেই নোটসটা পেয়ে যাচ্ছ। কিন্তু এই নোটসের উপরে কোনো কিছু ব্যাখ্যা করা, তার বিশ্লেষণ করা, এরকম লেকচার ক্লাস দেওয়া কিন্তু খুব কম চ্যানেলই আছে। কলেজেই স্যারেদের এটা তোমাদের বুঝিয়ে দেওয়ার কথা, অবশ্য এখন কলেজ ঠিকঠাক মতো হয় না, তাহলে সেখানেও তোমাদের একটা ঘাটতি রয়েছে। এছাড়া তোমরা যেখানে টিউশন পড়ো সেখানেও দেখবে যে একটা নোট যাবে, হয়তো এই নোটসটা জাস্ট তোমাদের লিখিয়ে দেবে, তোমরা সেই নোটসটা বাড়িয়ে এনে নিজের ক্যাপাবিলিটিতে তোমাদের সেটাকে কিন্তু মুখস্থ করতে হবে, নিজেকেই পড়ে বুঝতে হবে বিষয়টা কি রয়েছে। কিন্তু এই নোটসটা কিন্তু অন্য নোটের মতো একেবারে সহজ সাধারণ ব্যাপার নয়। এর মধ্যে রয়েছে কি বললাম, তাত্ত্বিক ব্যাখ্যা, থিওরিটিক্যাল ব্যাপার। যে বিজ্ঞানের ক্ষেত্রে অনেক পরিবর্তন এলো মানেই যে বিজ্ঞান বিপ্লব, সেই পরিবর্তনগুলো কি সেটা নিয়ে অনেক রকম তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে এই নোটসটি বা এই কোশ্চেনটির ভিতরে। তাই এই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা শুনবে, কিছুটা ধারণা তোমরা তৈরি করতে পারবে এই লেকচার ক্লাসের ভিতরে। এবং সেই যেটুকু ধারণা তোমাদের তৈরি হবে, পুরো ধারণা হয়তো আমি দিতে পারবো না, কিন্তু যতটুকু ধারণা তোমাদের তৈরি হবে তার উপর ভিত্তি করে যে নোটসটি আমি তোমাদেরকে দেব বা তোমাদের কাছে যে নোটস রয়েছে সেটি কিন্তু তোমরা মুখস্থ করতে পারবে, নচেত নয়। 500 ওয়ার্ডের এই বিজ্ঞান বিপ্লবের নোটটি পড়ার আগে, মুখস্থ করার আগে তোমাদের কিন্তু একটু বোঝার প্রয়োজন আছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল টপিক, মূল প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব, সায়েন্টিফিক রিভলিউশন। দেখো, এই প্রশ্নটি রয়েছে CU ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে 4th সেম তোমরা যারা পড়ছো তোমাদের ক্ষেত্রে আছে CC8 পেপারে এই প্রশ্নটি আছে। যে সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি, দেখবে সাজেশনের একেবারে প্রথমেই রয়েছে এই বিজ্ঞান বিপ্লব। এবং যারা তোমরা হিস্ট্রি জেনারেলে পড়ছো মানে 6th সেমিস্টারে, তোমাদের যে DSE B2 পেপারটি আছে তারও সাজেশন আমি দিয়েছি, দেখবে সেখানেও রয়েছে এই বিজ্ঞান বিপ্লব। এখন বিজ্ঞান বিপ্লবের কথা এটাই বলা যায় এক কথায়, যদি আমি একটু শর্টে বলি তাহলে এটা দাঁড়াবে, বেসিক জিনিসটা হচ্ছে যে মধ্যযুগীয় যে ধর্মীয় ধ্যান ধারণার দ্বারা আমরা আবদ্ধ ছিলাম নানা রকম কুসংস্কারের ভিতর দিয়ে, টলেমির ভূগোলের দ্বারা আমরা জানতাম যে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে, সূর্য বা অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো পৃথিবীকে আবর্তন করে ঘুরছে। তো এই ধারণার পরিবর্তন করেন কোপারনিকাস। তিনি প্রথম বলেন যে না, পৃথিবী সূর্যের চারিধারে ঘুরছে, সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত। এই ধরনের একটা ব্যাখ্যা বিশ্ব সম্পর্কে বা মহাবিশ্ব সম্পর্কে একটা নতুন চিন্তা ভাবনা, নতুন একটা দৃষ্টি কোণ তিনি তুলে ধরেন। পরবর্তীকালে গ্যালিলিও, নিউটন এবং কেপলার, এনাদের ভিতর দিয়ে কিন্তু আমরা সেই কোপারনিকাসের বক্তব্যের সত্যতা পাই। তাহলে একটা পরিবর্তন ঘটছে, একটা মধ্যযুগীয় ধ্যান ধারণা থেকে মানুষ বেরিয়ে আসছে, নতুন একটা যুগ চেতনা তৈরি হচ্ছে, মানুষ ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে আসছে,
বেরিয়ে এসে নতুন একটা আঙ্গিকে বিশ্বের মহাকাশ, প্রকৃতি এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা শুরু করছে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে কিন্তু বিজ্ঞান বিপ্লব। যদিও এই বিজ্ঞান বিপ্লব কথাটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। এখন আমাদের এই বিষয়টি আলোচনা করতে গেলে বা নোটটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা এইভাবে শুরু করবো যে বিজ্ঞান বিপ্লব কাকে বলে। তা কাকে বলে বলতে এই যে দেখো, আধুনিক বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বিজ্ঞান বিপ্লব বা এই সায়েন্টিফিক রিভলিউশন। দেখো, এই বিজ্ঞান বিপ্লব শুরু হচ্ছে ষোড়শ শতকের মাঝামাঝি থেকে এবং অষ্টম শতকের প্রথমার্ধ পর্যন্ত। প্রায় এই 200 বছর মানুষের চিন্তার জগতে যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে ঐতিহাসিকরা বলছে বিজ্ঞান বিপ্লব। মানে বিশ্ব চরাচর সম্পর্কে নতুন একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে কাজ করছে। সেই বিষয়টাকে বলা হচ্ছে বিজ্ঞান বিপ্লব। কোপারনিকাস, গ্যালিলিও তারা এই বিশ্ব প্রকৃতির সবকিছু ঈশ্বরের সৃষ্টি হিসেবে তুলে ধরেছেন এবং তারা বস্তুতান্ত্রিক যে নিরীশ্বরবাদী সেই দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বকে ব্যাখ্যা করেছেন। আধুনিক ঐতিহাসিকেরা এই বস্তুতান্ত্রিক নিরীশ্বরবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে এই সব বিজ্ঞানীদের যে অবদান বা অতীতের যে বিজ্ঞানীদের অবদান সেই বা এবং বিজ্ঞানীদের যে মানসিকতা সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এবং গ্যালিলিও, কোপারনিকাসের ভিতর দিয়ে আমরা জানতে পারছি বা তারা এই বিশ্ব প্রকৃতিকে মানুষের সামনে তুলে ধরেছেন ঈশ্বরের সৃষ্টি হিসেবে। এজন্য এই যে পরিবর্তন, এই যে মানুষের চিন্তা জগতে একটা চেঞ্জ আসছে, চেঞ্জ বা পরিবর্তনটাকে আমরা বলছি বিজ্ঞান বিপ্লব বা সায়েন্টিফিক রিভলিউশন। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে বাটারফিল্ড, মানে হারবার্ট বাটারফিল্ড, তিনি বলছেন যে যীশু খ্রিস্টের জন্মের পর বিশ্বের ইতিহাসে যা কিছু ইম্পর্টেন্ট, যা কিছু ঘটনা তাকে সব নিষ্প্রভ করে দিয়েছে, তাকে নিভিয়ে দিয়েছে এই বিজ্ঞান বিপ্লব। তার মানে হচ্ছে বিজ্ঞান বিপ্লব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই বিজ্ঞান বিপ্লব কথাটা কিন্তু এই আধুনিক ঐতিহাসিকদের সৃষ্টি, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই কথাটা ব্যবহার করছেন আধুনিক যে ঐতিহাসিক, তাদের সৃষ্টি। তারাই এই বস্তুতান্ত্রিক নিরীশ্বরবাদী দৃষ্টিভঙ্গি থেকে বিশ্ব প্রকৃতিকে ব্যাখ্যা করছেন এবং বলছেন যে একটা নতুন যে চেতনা মানুষের মধ্যে অ্যাক্টিভ হচ্ছে, মানুষের মধ্যে এটা কার্যকরী হচ্ছে। তো এই যে বক্তব্যগুলি, একটা সারসংক্ষেপ, এটা নিয়ে আমাদের প্রথম প্যারাতে লিখতে হবে। এরপরে আমরা সেকেন্ড প্যারাতে যেটা দেখব যে আধুনিক ঐতিহাসিকরা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন প্রেক্ষাপটে এই আধুনিক কালের যে চর্চিত বিষয় বিজ্ঞান বিপ্লব তাকে ব্যাখ্যা করেছেন। কিভাবে ব্যাখ্যা করছেন? সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় জীবনের আধারে বিজ্ঞান বিপ্লবকে ব্যাখ্যা করেছেন। স্টিফেন শ্যাফিন বলছেন যে বিজ্ঞান বিপ্লব হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি হচ্ছে একটা দীর্ঘ বিবর্তনের প্রক্রিয়া। বহুদিন ধরে এই বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে পরিবর্তন হতে হতে আজকের এই আধুনিক বিজ্ঞানের আবির্ভাব। তাই এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ করে ঘটে যায়নি। এবং এই বিজ্ঞানের যে উৎস, আধুনিক কালের এই যে বিজ্ঞানের উৎস বিভিন্ন মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়গুলি, যে বিশ্ববিদ্যালয়গুলিতে একসময় যে অ্যারিস্টটলের যে ন্যাচারাল ফিলোসফি, প্রকৃতির যে দর্শন, তার উপরে ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান চর্চা হতো। এবং এই অ্যারিস্টটলের যে ন্যাচারাল ফিলোসফি সেটি একটি ভ্রান্ত ছিল, তার ভিতরে অনেক ভুল ভ্রান্তি। সেটা কারা প্রমাণ করেছেন? না, কোপারনিকাস এবং গ্যালিলিও। তারা প্রমাণ করেছেন যে এই অ্যারিস্টটলের যে দর্শন, প্রকৃতির দর্শন, সেটি কিন্তু ভুলে ভরা। তা বিশ্ববিদ্যালয়গুলি প্রথম দিকে এই অ্যারিস্টটলের যে ন্যাচারাল ফিলোসফি তাকে ভিত্তি করে তাদের বিজ্ঞান চর্চা শুরু করে। পরবর্তীকালে তারা আস্তে আস্তে সেগুলোকে কারেকশন বা পরিবর্তন করতে থাকে। এখন গ্যালিলিও প্রথমে বিশ্বের কাছে কি একটা মহাবিশ্বের ধারণা, মহাবিশ্বের ধারণা কিন্তু মানুষের সামনে তুলে ধরেন। এবং এই যে মহাবিশ্বের ধারণা মানুষের সামনে তুলে ধরলেন, এর ভিতর দিয়ে মানুষ কিন্তু চমকে যায়, মানুষ চমকিত হয়। কারণ মানুষ হাজার হাজার বছর ধরে বাইবেলের লেখা অনুসারে, টলেমির ভূগোল অনুসারে মানুষ জানতো যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে, সূর্য তাকে আবর্তন করছে। তাহলে নতুন যে একটা তত্ত্ব, তার উল্টো বা বিপরীত যে তত্ত্ব গ্যালিলিও খাড়া করলেন কোপারনিকাসের তত্ত্বের উপর ভিত্তি করে, যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী তার চারিধারে ঘুরছে। তো এই বিষয়টা কিন্তু মানুষকে হজম করতে অনেক সময় লাগে।
তবে এটা মানুষের সামনে একটা চমকপ্রদ ঘটনা ছিল, মানুষই কিন্তু এটাকে চমকে দিয়েছিল। এই আধুনিক যুগের ঐতিহাসিকরা এই বিজ্ঞান বিপ্লব বা বিজ্ঞানের এই যে পরিবর্তন এগুলো নিয়ে গবেষণা করছেন। আজকে এই যে গ্যালিলিও, কোপারনিকাস, যাদের কথা বলছি, যাদের হাত ধরে বিজ্ঞান বিপ্লব এলো, তারা তো অনেক আগের মানুষ, কিন্তু বিজ্ঞান বিপ্লব কথাটা ব্যবহার হচ্ছে আধুনিক যুগে। এবং আধুনিক যুগের ঐতিহাসিকরা এই বিজ্ঞানীদের মানসিকতা, তাদের বস্তুতান্ত্রিক চিন্তা ভাবনা, তাদের নিরীশ্বরবাদী চিন্তা ভাবনা, বিশ্ব প্রকৃতি সম্পর্কে তাদের মনন কি, তাদের মানসিকতা কি, এগুলোকে বিশ্লেষণ করছেন। সেই বিশ্লেষণের ভিতর দিয়ে বা সেই সব বৈজ্ঞানিকদের চিন্তা ভাবনাকে জানার চেষ্টা করছেন, তার ভিতর দিয়ে কিন্তু এই বিজ্ঞান বিপ্লব কথাটা উঠে আসছে। এবং সেই ঐতিহাসিকেরা, আধুনিককালের ওই ঐতিহাসিকেরা এক্ষেত্রে আবার তারা মাঝে মাঝে পুরনো দিনে কিন্তু ফিরে যাচ্ছে। আগের যে প্রাচীনকাল বা মধ্যযুগের যে বৈজ্ঞানিকরা আছেন তাদেরকেও জানার চেষ্টা করছেন। এক্ষেত্রে যে আমরা জানি যে চীন বা আরব দেশে কিন্তু বিজ্ঞানের অনেক অগ্রগতি ঘটে প্রাচীনকালে। এক্ষেত্রে ঐতিহাসিকেরা, মানে আধুনিককালের ঐতিহাসিকরা চীন ও আরব এই সব দেশের বিজ্ঞান সাধকদের বা সাধনার বিষয়গুলির উপরে কিন্তু আলোকপাত করছেন। এখন যাই হোক, এইভাবে চলতে চলতে সপ্তদশ শতকে ইউরোপে এই যে বিজ্ঞান যে সাধনা, বিজ্ঞান সাধনার ব্যাপারটি খুব জনপ্রিয় হয় এবং একটা সার্বজনীনতা লাভ করে। এই বিষয়টাকে, এই সার্বজনীনতাকে জোসেফ নিডহাম, তিনি একে বলছেন ইকুমেনিক্যাল সায়েন্স। ইকুমেনিক্যাল সায়েন্স। আবার এক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বলছেন যে, তিনি বলছেন যে কোনো একটি সমাজে বিজ্ঞান চর্চা তখনই স্বীকৃতি পাবে যখন সেই সমাজে বিজ্ঞানীদের একটি সামাজিক স্বীকৃতি থাকবে। তাহলে একটা সামাজিক পরিমণ্ডল কিন্তু প্রয়োজন, নয়তো বিজ্ঞান বিপ্লব হবে না বা বৈজ্ঞানিকদের অগ্রগতি হবে না। সামাজিক ক্ষেত্রে বৈজ্ঞানিকদের স্বীকৃতি প্রয়োজন এবং একটা সামাজিক পরিমণ্ডল প্রয়োজন এবং সামাজিক একটা প্রেক্ষিত প্রয়োজন, একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে এই বিজ্ঞান বিপ্লবটা সফল হতে পারবে। দেখো, কোপারনিকাস, গ্যালিলিও যখন আবিষ্কার করেন তাদের যে এই তত্ত্ব, তখন কিন্তু সেই সামাজিক প্রেক্ষিতটা ছিল না। কেন ছিল না? মধ্যযুগীয় ধর্মীয় গোড়ামি তাদেরকে বশ করে রেখেছিল। এই জন্য গ্যালিলিও কোপারনিকাসের এই তত্ত্ব কিন্তু সাধারণ মানুষ এটাকে হজম করতে পারেনি, নিতে পারেনি। সামাজিক পরিমণ্ডল প্রেক্ষিত ছিল না, বিজ্ঞানীদের সম্মান স্বীকৃতি কিছুই ছিল না। কিন্তু সপ্তদশ শতকে, আধুনিক যুগের প্রারম্ভে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্বজনীনতা, মানে বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে সার্বজনীনতা, অর্থাৎ বিজ্ঞান চর্চা একটা জনপ্রিয় টপিকে পরিণত হচ্ছে, যাকে ইকুমেনিক্যাল সায়েন্স বলছেন জোসেফ নিডহাম। ম্যাক্স ওয়েবার এক্ষেত্রে এই সমাজের তত্ত্বটিকে খাড়া করেছেন এবং সামাজিক পরিমণ্ডলের কথা বলছেন এবং সামাজিক যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতকে কিন্তু স্বীকার করছেন। তো এগুলো নিয়ে পরে একটা প্যারাতে আমাদের এগুলো আলোচনা করতে হবে। এরপরে আমরা দেখবো যে দেখো, এডওয়ার্ড গ্রান্ট, ইনি একজন ঐতিহাসিক, এডওয়ার্ড গ্রান্ট, তিনি একটি গ্রন্থ লিখছেন, এ সোর্স বুক অফ মেডিভেল সায়েন্স। মধ্যযুগের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপরে এডওয়ার্ড গ্রান্ট একটি গ্রন্থ লিখছেন এবং তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে আধুনিক বিদ্যা চর্চার পীঠস্থান ছিল, বিশ্ববিদ্যালয়গুলি। এবং এই বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন শাস্ত্র নিয়ে পড়াশোনা করা হতো। কেমন? আইনশাস্ত্র, নীতিশাস্ত্র, মেটাফিজিক্স, এরপরে পড়া হতো ন্যাচারাল ফিলোসফি অ্যারিস্টটলের এবং অ্যাস্ট্রোনমি। এইসব সাবজেক্টগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। এই যে বিভিন্ন গ্রন্থ যে পাঠ করা হচ্ছে বা বিভিন্ন গ্রন্থ অনুবাদ করা হচ্ছে মুদ্রণ বিপ্লবের ভিতর দিয়ে, আমরা এটা দেখেছি যে অনেক বৈজ্ঞানিক গ্রন্থ মুদ্রণ বিপ্লবের প্রকাশিত হচ্ছে, বলে পুঁথির দিন শেষ, নতুন নতুন বিজ্ঞানের গ্রন্থ প্রকাশিত হচ্ছে, মানুষের হাতে চলে যাচ্ছে। তাহলে বিশ্ববিদ্যালয়গুলিতে আগে যে অ্যারিস্টটলের যে ভ্রান্ত দর্শন, ন্যাচারাল ফিলোসফি বা টলেমির ভূগোল নিয়ে যেসবগুলো পড়াশোনা করানো হতো, তারা কিন্তু সেগুলো কারেকশন করে নিচ্ছে। এখন নতুন নতুন সাবজেক্ট সেই সব বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশ করছে, আইন, নীতিশাস্ত্র, মেটাফিজিক্স, ন্যাচারাল ফিলোসফি, অ্যাস্ট্রোনমি। এইভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে একটা আধুনিক বিদ্যা চর্চার একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এই যে নতুন নতুন বইগুলো প্রকাশিত হচ্ছে, হ্যাঁ, এই বইগুলোকে বিজ্ঞানীরা কি বলছেন দেখো, একে বলছেন কর্পাস অ্যাস্ট্রোনমিকাস। এই যে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা বিশ্ববিদ্যালয়ে, একে ঐতিহাসিকরা বলছেন
বা বিজ্ঞানীরা ঐতিহাসিকরা বলছে যে কর্পাস অ্যাস্ট্রোনমিকাস। এটার ভিতর দিয়ে যে বিভিন্ন টাইপের বইগুলো পড়া হচ্ছে বিজ্ঞানের, এর ভিতর দিয়ে একটা যুক্তি আশ্রিত বিজ্ঞান চর্চা শুরু হচ্ছে। বিজ্ঞান চর্চা আগেও ছিল, কিন্তু এখন কি হচ্ছে, এখন সেই বিজ্ঞানের মধ্যে যুক্তি প্রবেশ করছে, পরীক্ষা নিরীক্ষা প্রবেশ করছে। রজার বেকন এখানে বলেছিলেন যে পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে বিজ্ঞানের সত্য প্রতিষ্ঠা করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়গুলিতে তিনি এই পরীক্ষা নিরীক্ষার উপরে জোর দেওয়ার কথা তিনি বলেছিলেন। তো এইভাবে একটি যুক্তি আশ্রিত বিজ্ঞান চর্চার জন্ম হচ্ছে। দেখো, হবসের নাম আমরা সবাই শুনেছি, টমাস হবস। তিনি লেভিয়াথান বলে একটি গ্রন্থ লিখেছিলেন। তিনি তার এই গ্রন্থে বলছেন যে ইংল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়গুলি, যে অক্সফোর্ড বা কেমব্রিজ, এই বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যারিস্টটলকে নিয়েই তারা ব্যস্ত থাকতো, তারা অন্যান্য বিষয়ে চর্চা করতো না। কিন্তু পরবর্তীতে তারা এই যুক্তি আশ্রিত বিজ্ঞান চর্চার দ্বারা বশভূত হয়ে তারা কিন্তু একটা নতুন বিজ্ঞান চর্চার একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করছে। তো যাই হোক, এইরকম একটা পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক সংস্থা বা একাডেমি, যেটি কিন্তু এই তোমাদের সাজেশনে ঠিক সেকেন্ড কোশ্চেন আছে, এবং এরপরে তোমাদের এই সিসি 8 পেপারের আমার পরের লেকচার ক্লাস থাকবে বৈজ্ঞানিক সংস্থা একাডেমি। মানে এই বৈজ্ঞানিকরা যে বিজ্ঞান চর্চা করতেন, কোথায় করতেন? বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে করতেন, বাড়িতে ল্যাবরেটরি বানাতেন। এছাড়া এক একটা দেশে বিভিন্ন বৈজ্ঞানিকদের নিয়ে এক একটা প্রতিষ্ঠান গড়ে উঠত, বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান। এখন তো ভুরি ভুরি রয়েছে, কিন্তু সেই সময় যে প্রথম তৈরি হওয়া, যাকে আমরা বলছি বৈজ্ঞানিক সংস্থা বা একাডেমি, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তো যাই হোক, এইরকম একটা প্রেক্ষিতে মানে ইংল্যান্ডে যখন অ্যারিস্টটলের দর্শন নিয়ে ব্যস্ত থাকতো, ঠিক এরকম একটা সময় ইংল্যান্ডে তৈরি হলো রয়্যাল সোসাইটি। এই রয়্যাল সোসাইটি আজকে কিন্তু সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক সংস্থা। তার পুরো নামটা কি দেখে নাও, রয়্যাল সোসাইটি অফ লন্ডন ফর দ্য প্রমোশন অফ ন্যাচারাল নলেজ। তা এটা প্রতিষ্ঠা হচ্ছে, এবং এর ভিতর দিয়ে একটা প্রগতি তত্ত্ব মানে অ্যাডভান্স যে বিষয়টা, একটা প্রগতি তত্ত্বের কিন্তু এখানে জন্ম হচ্ছে, এবং আবিষ্কার হচ্ছে বিভিন্ন যন্ত্রের। এই যে ইংল্যান্ডে আমরা জানি যে শিল্প বিপ্লবে ইংল্যান্ডে অনেক কলকারখানা তৈরি হয়, এবং ইংল্যান্ডের অনেক যন্ত্রপাতি তৈরি হয় সুতি বস্ত্রের উপরে। এছাড়া বিভিন্ন ধরনের মেশিন যেগুলো হয়, মানে যন্ত্রচালিত মেশিন, এগুলো তৈরি হয়। বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটে ইংল্যান্ডে। তার প্রেক্ষাপট কিন্তু এই বিজ্ঞান বিপ্লব, তার প্রেক্ষাপট কিন্তু এই ইংল্যান্ডে এই রয়্যাল সোসাইটি তৈরি হচ্ছে লন্ডনের সেটি, বা ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলিতে যে বিজ্ঞান সাধনা করা হতো যুক্তি আশ্রিত, সেই প্রেক্ষাপটটি ছিল, সেই প্ল্যাটফর্মটা ছিল বলেই কিন্তু বিজ্ঞানীরা একের পর এক 1700 সালের পরে তারা ওই বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কার করতে পেরেছে, এবং তার ভিতর দিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব, সেটি কিন্তু সম্পন্ন হয়েছিল। তো এই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। এরপরে দেখো, আসি এবার অষ্টাদশ শতকে। সপ্তদশ শতকে গেল, এবার অষ্টাদশ শতকে। অষ্টাদশ শতকের যারা দার্শনিক, রুশো, ভলতেয়ার, দেখো রুশো, ভলতেয়ার, এরা বিজ্ঞান বিপ্লবকে দেখেছেন প্রগতি তত্ত্ব হিসেবে, মানে ওই অ্যাডভান্স যে বিষয়টি তার উপরে ভিত্তি করে বিজ্ঞান বিপ্লবকে বা বিজ্ঞান চর্চাকে তারা ব্যাখ্যা করেছেন। এখন এই প্রগতি তত্ত্ব মানে এমন একটা তত্ত্ব, যে তত্ত্ব মধ্যযুগের ধর্মীয় গোড়ামি থেকে মানুষকে যুক্তি দ্বারা বশভূত করে সেই জায়গা রয়েছে তার বেড়াজাল থেকে বাইর করে নিয়ে আসছে মানুষকে। মানুষ নতুন করে যুক্তির দ্বারা সবকিছু গ্রহণ করতে শিখছে, ধর্মীয় কুসংস্কার থেকে তারা দূরে আসছে, মানুষের মধ্যে মানবতাবাদের জাগরণ ঘটেছে। মানুষ এই বিশ্ব প্রকৃতি সম্পর্কে বিভিন্ন যে বৈজ্ঞানিকদের আবিষ্কার, সেগুলো নিয়ে তো ভাবনা চিন্তা করতে শুরু করছে। তাহলে মধ্যযুগের ধর্ম থেকে একটা বিচ্যুতি ঘটছে মানুষের, এটাকে বলা হচ্ছে প্রগতি তত্ত্ব। এই প্রগতি তত্ত্বে এমন একটা তত্ত্ব, যে তত্ত্বের ভিতর দিয়ে মানুষকে আধুনিক যুগে ঠেলে দিচ্ছে, আধুনিক যুগে তাকে উত্তরণ ঘটাচ্ছে। মধ্যযুগ থেকে আধুনিক যুগে মানুষ রূপান্তরিত হচ্ছে, একটা যুগের পরিবর্তন হচ্ছে, একটা টার্নিং পয়েন্ট তৈরি হচ্ছে, একটা জল বিভাজিকা তৈরি হচ্ছে এই নতুন এই বিজ্ঞান চেতনা, এই নতুন এই প্রগতি তত্ত্ব। এই প্রগতি তত্ত্বকে তাই এটাকে বলা হচ্ছে বিপ্লব। এক কথায় এই যে প্রগতি তত্ত্বের জন্ম হলো, মধ্যযুগে ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এসে নতুন যুগের আবির্ভাব হচ্ছে, মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসছে,
নতুন ভাবে মানুষ সবকিছু জানতে বা বুঝতে শিখছে। পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে রজার বেকনের বক্তব্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণেই এটাকে বলা হচ্ছে বিপ্লব। মানুষের মানসিকতায় পরিবর্তন, এই মানসিকতার পরিবর্তনটাকে কিন্তু বলা হচ্ছে একটা বিরাট পরিবর্তন। কারণ এই মানুষ হাজার হাজার বছর ধরে একরকম চিন্তা ভাবনা করে আসছিল, এখন কিন্তু তার মাথায় অন্য জিনিস কাজ করছে। তো এই যে মস্তিষ্কের ভিতরে, তার ব্রেনের ভিতরে এই যে চেঞ্জ, এই চেঞ্জটাকে আমরা বলছি বিপ্লব। এখানে টমাস কুন বলে একজন ঐতিহাসিক অবশ্য এইভাবে ব্যাপারটাকে দেখছেন না। মানে এই যে রুশো ভলতেয়ারের যে প্রগতি তত্ত্বের কথা বলছেন, এই তত্ত্বের বিরোধিতা করছেন টমাস কুন। দেখো, টমাস কুন কিন্তু একজন বড় মাপের ঐতিহাসিক, বিশেষ করে এই সায়েন্টিফিক রিভলিউশন বা বৈজ্ঞানিক বিপ্লবের উপর তিনি বিস্তারিত গবেষণা করেছেন। তার একটা গ্রন্থ আছে কোপার্নিকান বিপ্লব। কোপার্নিকান বিপ্লবে তিনি এই তত্ত্বের বিরোধিতা করেছেন। অবশ্য তিনি আরেকটি গ্রন্থ লিখেছেন, দেখো গ্রন্থটির নাম দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন, বিজ্ঞান বিপ্লবের যে কাঠামো, সেই গ্রন্থে তিনি আবার এই বলছেন যে আধুনিক বিজ্ঞান নতুন একটা যুগ চেতনার জন্ম দিয়েছিল। মানে পুরনো দিনের যুগকে সরিয়ে একটা নতুন যুগের যে চেতনা, সেই চেতনা মানুষের মধ্যে জন্ম দিয়েছিল। বিজ্ঞানের একটা পরিভাষা, নতুন একটা ভাষা জন্ম দিয়েছিল বিজ্ঞানের। এটা তিনি বলছেন। কুনের এই যে কুন, টমাস কুন, এনার ভাষা, এই যে পরিভাষার কথা বলা হচ্ছে, বিজ্ঞানের একটা নতুন পরিভাষার জন্ম হচ্ছে, এই পরিভাষাকে তিনি বলছেন প্রাগমাটিজম শিফট। একে কি বলছেন? প্যারাডিগমা শিফট বলছেন। মানে নতুন একটা জীবন বোধে উত্তরণ। এক ধরনের জীবনবোধ ছিল, সেই জীবনবোধ থেকে আর একটা নতুন জীবন বোধে উত্তরণ। মানুষের চেতনায় একটা পরিবর্তন, মানুষের একটা বোধ শক্তি, জীবনের একটা পরিবর্তন। এটাকেই বলা হচ্ছে প্যারাডিগমা শিফট। একটা লাইফ ছিল, সেই লাইফটা আরেকটা লাইফে ট্রান্সফার করছেন। এটা কিন্তু কোন বলছেন? এই নতুন জীবন বোধে উত্তরণ ঘটছে। এই উত্তরণ ঘটাটাকেই তিনি বলছেন বিজ্ঞান বিপ্লব। দেখো, এর আগে আমরা মধ্যযুগে দেখেছি যে বিজ্ঞানের চর্চা কিছু কম বেশি হতো। যেমন ভেষজ বিদ্যার উপর অনেক চর্চা হতো, টলেমির ভূগোল নিয়ে চর্চা হতো, অ্যারিস্টটলের যে ফিলোসফি ছিল, ন্যাচারাল ফিলোসফি, সেগুলো নিয়ে চর্চা হতো। কিন্তু আধুনিককালের ঐতিহাসিকেরা তারা এই বৈজ্ঞানিকদের যে মানসিকতা, সেটা নিয়ে চর্চা করছেন। বা আধুনিককালের ঐতিহাসিকরা পুরনো দিনের যারা বিজ্ঞানীরা ছিলেন, তাদেরও মানসিকতা নিয়ে চর্চা করার পাশাপাশি বর্তমান দিনের বিজ্ঞান চর্চাকেও কিন্তু খুব গভীরভাবে বিশ্লেষণ করছেন। এই ধরনের ঐতিহাসিকদের আমরা বলি ইন্টারন্যাশনালিস্ট। আবার আরেক ধরনের ঐতিহাসিকরা আছেন যারা তৎকালীন প্রেক্ষাপটে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় জীবনের সাথে সাথে বৈজ্ঞানিক যে চেতনা, বিজ্ঞানের যে অগ্রগতি, তারও কিন্তু বিশ্লেষণ করেছেন। মানে তাদের মতে এই ধর্ম আর বিজ্ঞান কিন্তু আলাদা নয়। ধর্মের ভিতর থেকেই তারা বিজ্ঞানকে চর্চা করছেন। এই যে বিভিন্ন সাবজেক্টের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে তারা যে আলোকপাত করছেন বিজ্ঞানের গবেষণার পাশাপাশি, তাই তাদেরকে বলা হয় যে সাবজেক্ট বা কন্টেক্সচুয়ালিস্ট বলা হচ্ছে তাদের। তাই এখানে ইন্টারন্যাশনালিস্ট এবং কন্টেক্সচুয়ালিস্টের বিষয়টাও কিন্তু আলোচনা করতে হবে। পাশাপাশি দেখো, হারবার্ট বাটারফিল্ড বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে এ যুগে এই যে ধর্ম, আমরা কি দেখছি, এতক্ষণ আলোচনা দেখলাম যে ধর্ম থেকে বিচ্যুতি, নতুন জীবনবোধে উত্তরণ, নতুন একটা যুগ চেতনা, সেখানে ধর্ম থেকে আলাদা হওয়া। কিন্তু বর্তমানকালের এমন অনেক ঐতিহাসিকরা আছেন, তারা কিন্তু ধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন না। তাদের দৃষ্টিভঙ্গিতে ধর্ম নিয়ে চর্চা করতে করতে তারা বৈজ্ঞানিক বিষয়টাও চর্চা করছেন। দুটি বিষয়কে পাশাপাশি রেখে তারা গবেষণা করছেন। এমনও টাইপের কিন্তু অনেক ঐতিহাসিকরা আছেন। তা সায়েন্টিফিক রিভলিউশনের ক্ষেত্রে বা বৈজ্ঞানিক বিপ্লবের ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম, এর উপরে বেস করে কিন্তু তোমাদের এই নোটসটাকে রেডি করতে হবে। এটা 500 ওয়ার্ডের একটি ভালো নোটস আছে, আমি তোমাদের জন্য লিখে রেডি করেছি। সেই নোটসটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। যে কথাগুলো এখানে বললাম, এই বিষয়গুলিকে মেনশন করে করে আরো বেশি ডিটেলস নিয়ে আমি এবার নোটসটা নিয়ে আলোচনা করবো। আর নোটসের সম্পর্কে একটা কথা তোমাদের বলে রাখি, আমি যে নোটস তোমাদেরকে দিচ্ছি বা এর আগে তোমাদের ফার্স্ট সেমে যাদেরকে দিয়েছি, তোমরা
আমি তোমাদের বলি এই কথা যে এই নোটস নিয়ে তো আমি আলোচনা করব, বুঝিয়ে দিয়েই তবে তোমাদের সামনে নোটসটা দিচ্ছি। এই সব কথাবার্তাই থাকবে নোটসের ভিতরে, এবং এই নোটসটা কতটা গুণমানে সমৃদ্ধ তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে। তোমাদের কাছে যে নোটসটা তোমরা যে টিউশনে পড়ছো বা যেখানেই থেকে তোমরা নোটসগুলো কালেক্ট করো না কেন, তার সাথে আমার দেওয়া নোটস যদি পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখো, তোমরা কিন্তু তার ভিতরে একটা পরিবর্তন, একটা চেঞ্জ কিন্তু লক্ষ্য করতে পারবে, একটা বুঝতে পারবে এই নোটটা কতটা গুণমানের সমৃদ্ধ। এবং আমার নোটসে প্রচুর আন্ডারলাইন আছে, ঐতিহাসিকদের নামের তলায় আন্ডারলাইন, যে টমাস কুন, জোসেফ নিডহাম, তাদের যেসব বিভিন্ন এডওয়ার্ড কি বললাম গ্রান্ট, এ সোর্স বুক অফ ন্যাচারাল হিস্ট্রি, এই সব গ্রন্থগুলো তলায় কিন্তু আন্ডারলাইন আছে। তোমরা পরীক্ষার খাতাতেও আন্ডারলাইন করবে। আমি যে নোটটা তোমাদেরকে দেবো সেই নোটস তোমরা আগে ভালো করে খাতায় লিখে তোমাদের কলেজে যিনি স্যার আছেন, যে স্যার তোমাদের এই টপিকটার উপরে পড়াচ্ছেন, তার কাছে তোমরা জমা করবে এবং বলবে স্যার এই নোটসটাই আমি আগামী পরীক্ষার জন্য পড়ছি, প্রস্তুতি নিচ্ছি, এই নোটসটা কেমন হবে আপনি যাচাই করে পড়ে আমাকে দিন, জানান, রিপোর্ট দিন। অবশ্যই দেবে। তার কাছ থেকেই তোমরা যাচাই করে নেবে যে আমি যে নোটসগুলো তোমাদের দিচ্ছি সেটি কলেজে হাইয়েস্ট নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে কিনা, তারপরে তোমরা আমার নোটস পড়বে। তো চলো শুরু করি অন স্ক্রিনে সেই নোটস নিয়ে আলোচনা। 6 সেমিস্টার ডিএসসি B2 পাশের ক্ষেত্রে 6 সেমিস্টার তোমরা যারা পড়ছো ডিএসসি B2 তে এই প্রশ্নটি আছে। আর 4th সেম অনার্সে তোমরা যারা পড়ছো CC 8 পেপারে এটি কিন্তু আছে, কলকাতা ইউনিভার্সিটি BA হিস্ট্রি অনার্সে। প্রশ্নটি দেখো, বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল বা আসতে পারে, বিজ্ঞান বিপ্লব সম্পর্কে আলোচনা করো। প্রশ্নমান 10। উত্তরটি বা এই প্রশ্ন তোমরা 20তেও তোমরা যারা পাশে আছো যদি 20তেও কিন্তু তোমরা পড়তে পারো। দেখো উত্তরটি এইভাবে লিখবে, ইউরোপের ইতিহাসে আধুনিক যুগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী ঘটনা হলো বৈজ্ঞানিক বিপ্লব বা সায়েন্টিফিক রিভলিউশন। 16 শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় 200 বছর ধরে মানুষের চেতনায় বিশ্ব চরাচর সম্পর্কে যে নতুন চিন্তার স্থান পেয়েছিল তাকে ঐতিহাসিকরা বিজ্ঞান বিপ্লবের যুগ বলে চিহ্নিত করেছেন। আধুনিক যুগের প্রারম্ভে কোপারনিকাস ও গ্যালিলিওর মতো বিজ্ঞানীরা পার্থিব জগতের ব্যাখ্যা করেছিলেন ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে। আধুনিক ঐতিহাসিকরা অতীতের এই বিজ্ঞান সাধনার মধ্যে বস্তুতান্ত্রিক নিরীশ্বরবাদী চেতনার উৎস খোঁজেন। তারা অতীতের বিজ্ঞান সাধকদের অবদান মূল্যায়ন করেন। তাই এই অর্থে বিজ্ঞান বিপ্লব এই ধারণাটি আধুনিক ঐতিহাসিকদের সৃষ্টি। একটা বিশেষ সময়কে মনে রেখে বিভিন্ন স্তরে বিজ্ঞান বিপ্লব কথাটি ব্যবহার করা হয়। এটা এমন এক ধরনের পরিবর্তন যা বিশ্ব প্রকৃতি সম্বন্ধে নতুন চেতনার জন্ম দেয়, এবং সেই অর্থে চিন্তার জগতে এ হলো একটা বৈপ্লবিক ঘটনা। তবে হারবার্ট বাটারফিল্ড বিজ্ঞান বিপ্লব সম্পর্কে বলেছেন, খ্রিস্ট ধর্মের অভ্যুদয়ের পর যা কিছু ঘটেছে তাকে নিষ্প্রভ করে দিয়েছে বিজ্ঞান বিপ্লব। এই ছিল এর ফার্স্ট প্যারা বা ইন্ট্রোডাকশন। পরের প্যারা দেখো, সাম্প্রতিককালে ইতিহাসবিদগণ আধুনিকতার সঙ্গে যে সেই যুগের বিজ্ঞান সাধনার সরলীকরণ এবং সেই সময়ের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনের আধারে বৈজ্ঞানিকদের মনন ও মানসিকতার ব্যাখ্যা করেছেন। স্টিফেন শাফিন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ করে বলেছেন, বিজ্ঞান বিপ্লব হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটি একটি দীর্ঘকালীন বিবর্তনের প্রক্রিয়া। এই বিবর্তনের উৎস মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়গুলি। এই নতুন বিজ্ঞান সাধনা অ্যারিস্টটলীয় ন্যাচারাল ফিলোসফির মূলে আঘাত করেছিল। গ্যালিলিও এবং অন্যান্যদের ধারণা সাধারণ মানুষকে আকর্ষণ করেছিল। সীমায়িত বিশ্ব চেতনার ধারণা ভ্রান্ত প্রমাণিত হয়। অসীম মহাবিশ্বের রহস্য মানুষকে সচকিত করেছিল। আবার অনেক ঐতিহাসিক বিজ্ঞান বিপ্লবের ব্যাখ্যায় প্রাচীন চীন, আরব দেশে ফিরে যেতে চেয়েছেন। কিন্তু 17 শতকে বিজ্ঞান বিপ্লব ইউরোপে সার্বজনীনতা পেয়েছিল। জোসেফ নিডহাম একে ইকোনমিক্যাল সায়েন্স বলেছেন। ম্যাক্স ওয়েবার বলেছেন, কোনো একটি সমাজে বিজ্ঞান চর্চা তখন সামাজিক স্বীকৃতি পায় যখন বিজ্ঞানীদের সামাজিক স্বীকৃতি থাকে। এর জন্য একটি সামাজিক পরিমণ্ডলের দরকার। 16 শতকের বিজ্ঞান চর্চা বিশ্লেষণ করতে গেলে এই সামাজিক প্রেক্ষিতকে স্বীকার করতে হবে। প্যারা করে দেখো, এডওয়ার্ড গ্রান্ট এ সোর্স বুক অফ মেডিভেল সায়েন্স গ্রন্থে বলেছেন, যদিও মনে করা হয় মধ্যযুগে বিশ্ববিদ্যালয়গুলি আধুনিক বিদ্যাচর্চার ভিত্তি রচনা করেছিল, তা সত্ত্বেও আইনশাস্ত্র, নীতিশাস্ত্র, মেটাফিজিক্স, ন্যাচারাল ফিলোসফি ও পরে অ্যাস্ট্রোনমি বিজ্ঞান চর্চায় অন্তর্ভুক্ত হয়েছিল। তখন এ ধরনের বিজ্ঞান চর্চার ফলে রচিত গ্রন্থগুলিকে বিজ্ঞানীরা বলেছেন
করাপস অ্যাস্ট্রোনমিকাস এই বিজ্ঞান চর্চার ফলে এক যুক্তি আশ্রিত বিজ্ঞান চর্চার জন্ম হয়। ফ্রান্সিস বেকন যেখানে পর্যবেক্ষণ পরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের কথা বলেছেন। এই জ্ঞান চর্চার একটা সমাজতান্ত্রিক ব্যাখ্যা আছে। টমাস হবস লেভিয়াথান গ্রন্থে বলেছেন ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলি অ্যারিস্টটলকে নিয়ে মগ্ন থাকত, জ্যামিতিক দিকে কোনো আগ্রহ ছিল না। 1660 খ্রিস্টাব্দে এইরকম প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় রয়্যাল সোসাইটি অফ লন্ডন ফর দ্য প্রমোশন অফ ন্যাচারাল নলেজ। সব মিলিয়ে জাত হয়েছিল একটি প্রগতি তত্ত্বের, আবিষ্কার হয়েছিল যন্ত্রের, এবং এর ফলে ঘটেছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। পরের প্যারা, অষ্টাদশ শতকে রুশো, ভলতিয়ার প্রমুখ দার্শনিকরা বিজ্ঞান বিপ্লবকে প্রগতিবাদের দৃষ্টিকোণ থেকে দেখেছেন। প্রগতি তত্ত্ব ধরে নিয়েছিল আধুনিক বিজ্ঞান এমন একটি বিজ্ঞান সংস্কৃতি জন্ম দিয়েছিল যা মধ্যযুগীয় বিদ্যাচর্চা থেকে উৎকৃষ্ট। এই বিজ্ঞান সংস্কৃতি কেবল ধর্ম থেকে বিচ্যুত নয়, এটি ছিল আধুনিকতায় উত্তরণ, তাই এটি বিপ্লব। অবশ্য টমাস কুন তার কোপারনিকান রিভলিউশন গ্রন্থে এই দৃষ্টিভঙ্গি থেকে বিজ্ঞান বিপ্লবকে ব্যাখ্যা করতে রাজি নন। টমাস কুন তার দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন গ্রন্থে বলেছেন আধুনিক বিজ্ঞান একটি নতুন যুগ চেতনা যা বিদ্যা ও বিজ্ঞান চর্চার একটা নতুন পরিভাষা ঠিক করে দিয়েছিল। কুনের ভাষায় তা হলো প্যারাডিগমা শিফট, একটা নতুন জীবনবোধে উত্তরণ। এটাই বিজ্ঞান বিপ্লব। কুনের এই বক্তব্য বিজ্ঞান বিপ্লব সম্পর্কে নতুন করে ভাবিয়েছিল। পরের প্যারা, ফলে বিজ্ঞান বিপ্লব কথাটা নিয়ে ঐতিহাসিকরা ধন্দে পড়েছেন, কেননা আধুনিক বিজ্ঞানের পূর্ব থেকেই একটা প্রাক বৈজ্ঞানিক মনন ছিল। মধ্যযুগের মানুষ নানা রকম ভেষজ বিদ্যা জানত, এটাও একটা বিজ্ঞান চর্চা। একে বলা হয়েছে প্রোটো সায়েন্স। বিজ্ঞান বিপ্লব সংক্রান্ত আলোচনায় এই পর্যায়টি গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিজ্ঞান বিপ্লব আলোচনা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বহু মাত্রিকতা আছে, মানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, তাই বহু মাত্রিকতা আছে। একদল ঐতিহাসিক বিজ্ঞান বিপ্লবকে বুদ্ধিবৃত্তির ইতিহাস হিসেবে দেখেছেন, তারা জোর দিয়েছেন বিজ্ঞান সাধনার উপর। এদের ইন্টারন্যাশনালিস্ট বলা হয়। এদের ইতিহাস চর্চার প্রধান উৎস হলো বিজ্ঞান চর্চা সংক্রান্ত লেখাপত্র। আর একদল ঐতিহাসিক সামাজিক প্রেক্ষিতের পটভূমিতে বিজ্ঞান সাধনাকে ব্যাখ্যা করেছেন। তাদের কাছে ধর্ম, প্রচলিত বিশ্বাস, জীবন চর্চা, লেখাপড়ার পদ্ধতি এবং নানা ধরনের প্রতিষ্ঠান বিজ্ঞান ইতিহাসের আলোচনার বিষয়। এদের কন্টেক্সচুয়ালিস্ট বলা হয়। বাটারফিল্ডের মতে এরা ধর্ম বিজ্ঞানকে দুই বিপরীত মেরুতে দেখেননি, বরং তারা ধর্ম বিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন। পরের প্যারা, এটি লাস্ট এবং শেষ বা মূল্যায়নের উপরে এই প্যারাটি করা হয়েছে। প্রকৃতপক্ষে এই নতুন ধরনের বিজ্ঞান চর্চায় একটি নতুন বৈপ্লবিক মাত্রা আছে। এই বিজ্ঞান চর্চায় অ্যারিস্টটলীয় মর্তের দ্বিমাত্রিক কল্পনা মুছে দিয়ে মানুষকে ঈশ্বরের সামনে উপস্থিত করে। এই অর্থে এটি বিপ্লব। বিশ্ব প্রকৃতি সম্বন্ধে এই যে বিচিত্র ভাবনা, তার নানান বৈচিত্র্যের মধ্যে একটা মৌলিক প্রতিপাদ্য ছিল। ক্রমাগত নানা বাধা অতিক্রম করে পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃতি সম্বন্ধে বিজ্ঞানীরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা মানুষকে অন্ধবিশ্বাসের স্তর থেকে যুক্তিবোধে উত্তরণ করেছিল। পরিশেষে বলা যায় রেনেসাঁস বা রিফরমেশন ইউরোপীয়দের মধ্যযুগীয় চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি এবং সংস্কারের সম্মোহ থেকে মুক্তি দিয়েছিল, কিন্তু তাদের মূল্যবোধের পরিবর্তন ঘটিয়ে আধুনিক মনস্ক করে তোলার সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল বিজ্ঞান বিপ্লব। তো এই ছিল বিজ্ঞান বিপ্লবের নোটখানি। এরপরে আমি তোমাদের যে পরের যে প্রশ্নটি আছে বৈজ্ঞানিক সংস্থা একাডেমি, তার উপরে ভিডিও লেকচার ক্লাস নিয়ে খুব দ্রুত আবার ফিরে আসছি তোমাদের সামনে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে। তোমাদের মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে।